আসসালামু আলাইকুম। ট্যাক্সেশন ইন বাংলাদেশ বিবিএ বিবিএস সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের মূলধনী লাভ খাতে আয় থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। প্রথমে আমাদের জানতে হবে মূলধনী লাভ খাতে আয় বলতে কি বোঝানো হয়েছে। স্থায়ী যে কোনো সম্পদ দীর্ঘমেয়াদে ব্যবহার করার জন্য তুমি ক্রয় করলে, যে কোনো ধরনের সম্পদ হতে পারে, যেমন ধরো একটা যন্ত্রপাতি, আসবাবপত্র, জমিও হতে পারে। এক কথায় স্থায়ী যে কোনো সম্পদ। দীর্ঘমেয়াদে বলতে এটা বোঝানো হয়েছে 1 বছরের চাইতে বেশি সময়। তো উদাহরণ দিতে পারি, কোনো একটা যন্ত্রপাতি, ইকুইপমেন্ট তুমি ক্রয় করেছো, 5 বছর যাবৎ এটা ব্যবহার করছো। স্থায়ী যে কোনো সম্পদ দীর্ঘমেয়াদে ব্যবহার করার জন্য যেটা ক্রয় করা হয়, তারপর এটা যদি বিক্রয় করা হয়, মনে করো ক্রয় করা হয়েছে 5 লক্ষ টাকায়, 5 বছর ব্যবহার করার পর এটা বিক্রয় করা হলো 7 লক্ষ টাকায়, এটা বিক্রয় করা হয়েছে। এমন কিছু সম্পদ থাকে যেগুলোর মূল্য বৃদ্ধি পায়, যে কোনো সম্পদ থাকতে পারে। এখন 5 লক্ষ টাকায় ক্রয় করে 7 লক্ষ টাকায় যদি তুমি বিক্রয় করো, এখানে অতিরিক্ত কত লাভ? 2 লক্ষ টাকা লাভ। এই 2 লক্ষ টাকার উপরে যদি করযোগ্য টাকা হয়, এই আয়ের উপরেও কিন্তু তোমাকে সরকারকে কর দিতে হবে। এখন 5 লক্ষ টাকায় কোনো একটা যন্ত্র তুমি ক্রয় করেছো, কয়েক বছর ব্যবহার করার পরে 7 লক্ষ টাকায় বিক্রি করেছো, অতিরিক্ত 2 লক্ষ। এই অতিরিক্ত 2 লক্ষ টাকাকে বলা হয় মূলধনী আয়। বুঝতে পারছো? এই জন্য সংজ্ঞাটা এরকম, স্থায়ী কোনো সম্পদ দীর্ঘমেয়াদে ব্যবহার করার জন্য ক্রয় করার পর যদি অতিরিক্ত লাভে বিক্রয় করা হয়, অতিরিক্ত যে লাভ, এটাই হচ্ছে মূলধনী আয়। 5 লক্ষ টাকায় কোনো যন্ত্রপাতি ক্রয় করলাম, 7 লক্ষ টাকায় বিক্রি করলাম কয়েক বছর ব্যবহারের পর, 2 লক্ষ টাকা অতিরিক্ত, এই 2 লক্ষ টাকা হচ্ছে মূলধনী আয়। এখানে আমি একটা ফরম্যাট লিখে রেখেছি, এটা দ্বারা হচ্ছে 57 থেকে 61। কোনো একটা যন্ত্রপাতি বিক্রয় মূল্য, মনে করো তুমি বিক্রি করেছো 5 লক্ষ টাকা, যন্ত্রপাতির ন্যায্য মূল্য বা বাজারে যে মূল্য পাওয়া যাবে, ধরলাম এটা 6 লক্ষ টাকা। এখন এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হিসাবের মধ্যে আনতে হয়। 6 লক্ষ নিয়ে আসলাম। এখন দেখা গেছে ওই যন্ত্রপাতি তুমি 4 লক্ষ টাকায় ক্রয় করেছিলে, তাহলে অতিরিক্ত তোমার এখানে কত লাভ? মূলধনী আয় 2 লক্ষ। এটাই হচ্ছে মূলধনী আয়। ক্লিয়ার? এখন দুইটা ম্যাথের সমাধান তোমাদের বোঝাতে চাই, আবার অঙ্কের সমাধানে অনেক কিছু বোঝার আছে। আমি মূল আলোচনায় যাচ্ছি। আমার অনলাইন পেইড কোর্সে যত শিক্ষার্থীরা যুক্ত আছেন, আমার ক্লাস থেকে যদি তোমরা উপকৃত হও, তোমাদের কাছে আমার দাবি থাকবে তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দাও, তারাও যেন আমার অনলাইন পেইড কোর্সে যুক্ত হয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে, নামমাত্র কোর্স ফি দিয়ে। আশা করছি আমার প্রতিটা ক্লাস বেসিকে পরিপূর্ণ, বেসিক থেকে বিস্তারিত আলোচনা করা হয়। আশা করছি সকল শিক্ষার্থীদের কাছে ভালো লাগবে। একটা ম্যাথের সমাধান হয়ে যাক। জনাব আবদুল্লাহ একজন ব্যবসায়ী। সে 2020 সালের 1 জুলাই তারিখে ব্যবসায় ব্যবহারের জন্য 4 লক্ষ টাকায় একটা মেশিন ক্রয় করেন। উক্ত মেশিন আনয়ন করতে ব্যয় হয় 10,000 টাকা এবং মেশিন সংস্থাপন ব্যয় হয় 40,000 টাকা। মেশিনটি 2025 সালের 30 জুন তারিখে 5,20,000 টাকায় বিক্রয় করেন। উক্ত তারিখে মেশিনটির বই মূল্য ছিল 40,000 টাকা। জনাব আবদুল্লাহর মূলধনী আয় নির্ণয় করো। জনাব আবদুল্লাহ একজন ব্যবসায়ী। 2020 সালের 1 জুলাই তারিখে ব্যবসায় ব্যবহারের জন্য 4 লক্ষ টাকায় একটা মেশিন উনি ক্রয় করেছেন। এখন এই মেশিন আনতে গিয়ে ব্যয় হয়েছে 10,000। এটাকে বলা হয় পরিবহন ব্যয়। এটা হচ্ছে পরিবহন ব্যয়। মেশিন সংস্থাপন ব্যয় 40,000 টাকা। তো মেশিনটি আবার 2025 সালের 30 জুন তারিখে 5,20,000 টাকায় বিক্রয় করেন। উক্ত তারিখে মেশিনটির বই মূল্য 40,000। মূলধনী আয়টা কত? আমরা দেখতে পাচ্ছি 2020 সাল জুলাই 1 তারিখে মেশিনটা ক্রয় করা হয়েছিল 4 লক্ষ টাকায়। এটাই কি মেশিনের ব্যয়, নাকি আরও ব্যয় আসছে? মেশিন ক্রয় করার পরে আনতে গিয়ে আমার আরও 10,000 খরচ হয়েছে। তো এটা তো ক্রয়ের সাথেই সম্পর্কিত, আমি তো এটা বাদ দিতে পারি না।
এটা বসাতে গিয়ে আরও 40,000 খরচ হয়েছে, তাহলে টোটাল দেখা গেল 4,40,000 10,000, টোটাল 4,50,000 টাকা আমার ব্যয় হয়েছে। মেশিনটি 2025 সালের 30 জুন তারিখে 5,20,000 টাকায় বিক্রি করেছেন, মানে অতিরিক্ত লাভে। তো এখানে মূলধনী আয় তো অবশ্যই আছে, আমি টাকাগুলো বসিয়ে দিলে উত্তর হয়ে যায়। উক্ত তারিখে মেশিনটির বই মূল্য ছিল, মানে ব্যবসা প্রতিষ্ঠান অনুযায়ী খাতার মধ্যে যে কোনো মেশিন ব্যবহার করলে তো এটার অপচয় হয়, তো এটার বই মূল্য ছিল 40,000 টাকা। এটা এখন আর আমাদের দেখার প্রয়োজন নাই। আমরা বিক্রি করেছি 5,20,000 টাকায়, মানে অতিরিক্ত লাভ হয়েছে। এটা হচ্ছে মূলধনী আয়, মূলধনী লাভ। এখন আমি এক এক করে এই যে মেশিনের ক্রয় মূল্য 4,00,000 টাকা, পরিবহন ব্যয় 10,000, সংস্থাপন ব্যয় 40,000, এইটা কিন্তু ক্রয়ের সাথে সম্পর্কিত, এবং বিক্রয় করা হয়েছে 5,20,000 টাকা। আমি বিক্রয় মূল্য থেকে এই ক্রয় এবং ক্রয়ের সাথে সম্পর্কিত যত ব্যয় আছে যদি বাদ দিয়ে দেই, তাহলে মূলধনী আয়টা কিন্তু আমার চলে আসে। তো আমি এটা একবার দেখিয়ে দিলেই তোমরা পারবে। মেশিনের বিক্রয় মূল্য কত ছিল? 5,20,000 টাকা। মেশিনের ক্রয় মূল্যর পরিমাণ ছিল 4,00,000, পরিবহন ব্যয় 10,000, সংস্থাপন ব্যয় 40,000, যোগ করলে পাওয়া যাবে 4,50,000। মেশিনটা ক্রয় করা হয়েছিল এবং ক্রয়ের সাথে সম্পর্কিত অন্যান্য যে ব্যয়, এটা যোগ করলে মেশিনের মানে মেশিনে খরচ হয়েছে টোটাল 4,50,000। এখন ওই মেশিনটা 5,20,000 যদি বিক্রি করা হয়, মূলধনী লাভ অথবা মূলধনী আয় কত হবে? এখানে অতিরিক্ত 5,20,000 থেকে 4,50,000 বিক করো, 70,000 অতিরিক্ত, এটাই মূলধনী আয়। তো এটার মধ্যে আরেকটা মেয়াদ থাকতে পারে এরকম, জনাব রহিম একজন ব্যবসায়ী। 2019 সালের 1 জানুয়ারি তিনি 5,00,000 টাকার একটি যন্ত্রপাতি ক্রয় করেন। যন্ত্রপাতিটি তিনি 2023 সালের 30 জুন 6,20,000 টাকায় বিক্রি করেন। সম্পত্তিটি হস্তান্তরের সময়ের ন্যায্য বাজার মূল্য 6,50,000 টাকা। বিক্রয়ের সময় পর্যন্ত অনুমোদিত অবচয়ের পরিমাণ ছিল 1,20,000। জনাব রহিমের অন্যান্য খাতে আয় ছিল 2,50,000। 2024-2025 করবর্ষে জনাব রহিমের মূলধনী আয় ও মোট আয় নির্ণয় করো। মূলধনী আয় এবং মোট আয় নির্ণয় করার জন্য বলা হয়েছে। মূলধনী আয় এটা তো বিক্রয় মূল্য থেকে মেশিনের ক্রয় মূল্যটা বাদ দিলেই হয়ে যায়, কিন্তু মোট আয় বলে এখানে বোঝানো হয়েছে যে যত টোটাল আয় আছে সবগুলো নির্ণয় করতে হবে। আবার অন্যান্য খাতে এখানে অন্তর্ভুক্ত আরেকটা আয় আছে 2,50,000 আমরা দেখতে পাচ্ছি। তিনি মেশিনটা ক্রয় করেছেন 5,00,000 টাকায়, বিক্রি করেছেন 6,20,000-এ, কিন্তু যেই তারিখে বিক্রি ওই সময় ন্যায্য বাজার মূল্য 6,50,000। এখানে আবার নিয়মটা হচ্ছে বিক্রয় মূল্য আর ন্যায্য বাজার মূল্যের মধ্যে যেটা বড় সেটাই কিন্তু বিক্রয় মূল্য ধরে নিতে হয় বা হিসাবের মধ্যে আনতে হয়। তো আমি এটা লিখে নিচ্ছি। এই জায়গায় যন্ত্রপাতিটি তিনি 2023 সালের 30 জুন 6,20,000 টাকায় বিক্রি করেন। এটার ন্যায্য বাজার মূল্য 6,50,000 টাকা ছিল। তো বিক্রয় মূল্য আর ন্যায্য বাজার মূল্য এই দুইটার মধ্যে যেটা বেশি সেটাই আনবো। ওইটা থেকে যন্ত্রপাতি ক্রয় 5,00,000 টাকা আছে এখানে, এই 5,00,000 বিক করলে আমরা মূলধনী আয় পেয়ে যাব। বাকিটা পরে বুঝাই। যন্ত্রপাতির বিক্রয় মূল্য এর পরিমাণ ছিল 6,20,000। যন্ত্রপাতির ন্যায্য মূল্য অঙ্কের মধ্যে আছে 6,50,000। তো যেটা বড়, কোনটা বড়? 6,50,000 বড়। এটা থেকে আমি বিক করব ক্রয় মূল্য। ক্রয় মূল্য আছে অঙ্কের মধ্যে 5,00,000। অবশেষে আমরা পেয়ে গেলাম মূলধনী আয়। 6,50,000 থেকে 5,00,000 বিক করলে 1,50,000 টাকা মূলধনী আয় এখানে চলে আসলো। তো মূলধনী আয় এক জিনিস, মুনাফা জাতীয় আয় এটা আরেক
আরেক বিষয়, মূলধনী আয় একটা, মুনাফা জাতীয় আয় একটা। তো মুনাফা জাতীয় আয় আরেকটা বাইর করার কি প্রয়োজন আমাদের ছিল? কারণ মোট আয় বাইর করার জন্য বলা হয়েছে, তাই মূলধনী আয়, মুনাফা জাতীয় আয় দুইটাই কিন্তু আমাদের এখানে বাইর করতে হবে। অতিরিক্ত কিছু তথ্য অঙ্কের মধ্যে দেওয়া আছে এখানে, যে বিক্রয়ের সময় পর্যন্ত অনুমোদিত অপচয়ের পরিমাণ 1,20,000 টাকা, অন্যান্য খাতে আয় ছিল 2,50,000 টাকা। বিক্রয়ের সময় পর্যন্ত অনুমোদিত অপচয়ের পরিমাণ 1,20,000 টাকা ছিল। তো এখন পর্যন্ত যন্ত্রপাতির যে ক্রয় মূল্য আছে, ক্রয় মূল্য থেকে অপচয়টা যদি আমি বিয়োগ করে দিই, তো যেটা থাকবে এটাকে বলা হয় অবিচিত মূল্য। এখন মুনাফা জাতীয় আয়টা বাহির হয় কিভাবে লক্ষ্য করো। প্রথমে যন্ত্রপাতির বিক্রয় মূল্য বা ন্যায্য মূল্য যেটা বড় সেটা আমরা এই জায়গার মধ্যে লিখে নিব। বিক্রয় মূল্য আছে 6,20,000, ন্যায্য মূল্য 6,50,000, তাহলে এখানে হবে 6,50,000, যেটা বড় ওইটা আমরা নিয়ে আসলাম। এখন এই জায়গাতে অবিচিত মূল্যটা আমাদের বাইর করতে হবে। অবিচিত মূল্য বাইর করার জন্য প্রথমে যন্ত্রপাতির ক্রয় মূল্যটাকে বসালাম। আগে আমি লিখে নিই 5 লক্ষ, এটা থেকে বিয়োগ করবো অবচয় আছে 1,20,000, তো এখানে থাকে কত 3,80,000। এটা হচ্ছে অবিচিত মূল্য। এই ক্রয় মূল্য থেকে 1,20,000 বাদ দিয়ে এখন পর্যন্ত যন্ত্রপাতির যে মূল্যটা 3,80,000 আছে অবচয় বাদ দেওয়ার পরে, আবার এই যন্ত্রপাতির উপর মূলধনী লাভ হয়েছে উপরে 1,50,000, এই যে মূলধনী লাভ 1,50,000, 3,80,000 1,50,000 যোগ করলে হবে 5,30,000। ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দিয়ে তার সাথে মূলধনী লাভ যোগ করে যে টাকাটা হবে ওইটা যদি তুমি বিক্রয় মূল্য বা বাজারের ন্যায্য মূল্য থেকে বিয়োগ করে দাও, তবেই যে টাকাটা থাকবে এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। হ্যাঁ, 6,50,000 থেকে 5,30,000 যদি বিয়োগ করা হয়, তাহলে মুনাফা জাতীয় আয় হয়েছে এখানে 1,20,000। মূলধনী আয় পেলাম, মুনাফা জাতীয় আয়ও পেলাম। তো মুনাফা জাতীয় আয় বাইর করার নিয়ম কি? যন্ত্রপাতির ক্রয় মূল্য থেকে অবচয় ব্যয় এটা বাদ দিতে হবে, মূলধনী লাভ যে পরিমাণ হয়েছে সেটা যোগ করে এখন দেখতে হবে কত টাকায় বিক্রি। তো ওই বিক্রয়কৃত বা ন্যায্য মূল্য যেটা ওইটা থেকে এই টোটাল টাকাকে বিয়োগ করলে যে টাকাটা থাকবে এটাই হচ্ছে মুনাফা জাতীয় আয়। অঙ্কটার মধ্যে আরেকটা তথ্য দেওয়া ছিল, অন্যান্য খাতে আয়ের পরিমাণ 2,50,000। যেহেতু এখানে মূলধনী আয় বাইর করতে হবে, মোট আয়ও বাইর করতে হবে, মূলধনী আয় তো পেয়ে গেছি, মোট আয় বাইর করার জন্য এই আয়টাও কিন্তু আমাদের যোগ করে নিতে হয়েছে। এই জন্য অন্যান্য খাতে আয় এই 2,50,000, সেটাও এখানে আমি যোগ করে দিলাম। তো টোটাল কত হবে? মূলধনী আয় 1,50,000, মুনাফা জাতীয় আয় 1,20,000, অন্যান্য খাতে আয় 2,50,000। তো টোটাল যোগ করলে আমরা এখানে মোট আয় পেয়ে যাব 5,20,000। 5,20,000 টাকা। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।